দর্শক আমন্ত্রণ ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ সানশাইন। আপনার সঙ্গে আছে মাহফুজ মিশু। আপনারা জানেন রাজনীতিতে নানান যখন উত্তেজনা, এর মধ্যে ৭৭ বছর পার করে ৭৮ বছরে পা দিল বিএনপি। ফলে বিএনপি ধারণা করা হচ্ছে প্রতিষ্ঠার পর থেকে ৪৭ পার করে ৪৮-এ পা দিল। ধারণা করা হচ্ছে যে প্রতিষ্ঠার পর থেকে বিএনপি সবচেয়ে সুসময় পার করছে। আসলে কি তাই, কিংবা বিএনপির সামনে এখন কোনো চ্যালেঞ্জ কি নাই, সেসব নিয়ে আমরা কথা বলতে চাই। সেই সময় কথা বলতে চাই, নানান গুজবের শহর হয়ে উঠছে ক্রমশ ঢাকা। কি হচ্ছে না হচ্ছে, কে কার সঙ্গে বৈঠক করছে, সেই বৈঠকের এজেন্ডা কি, সেখান থেকে আউটপুট কি, সেসব নিয়ে নিজের মন মতো যেরকম নানান গল্প দেশ থেকে প্রচারিত হচ্ছে, বিদেশ থেকেও একইভাবে নানান সংখ্যা গুজবের কথা প্রচারিত হচ্ছে। সেসব নিয়ে রাজনীতিবিদদের, সাংবাদিকদের মনোভাব আমরা বুঝতে চাই, সেসব নিয়ে কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ ভাই, স্বাগত আপনাকে এবং অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজিজুল বারী হেলাল। হেলাল ভাই, আপনাকেও স্বাগত। এবং আছেন আব্দুল হান্নান মাসুদ, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক। হান্নান মাসুদ, আপনাকেও স্বাগত। আজিজুল বারী হেলাল ভাই, আপনাকে যে আলোচনা শুরু করতে চাই, বিএনপির এই যে দীর্ঘ প্রায় ৫ দশকের পথ চলা, এই পথ চলায় নানান চড়াই উতরাই, উত্থান পতনের ভিতর দিয়ে যেতে হয়েছে। বিশেষ করে গেল ১৬-১৭ বছর সম্ভবত আপনি ছাত্র দলের নেতা থেকে যুব দল হয়ে মূল দলে আসা একটা কঠিন সময় আপনি দেখেছেন। সেই জায়গা থেকে এখনকার বিএনপি যে সময়টা পার করছে, সেটাকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ। একটা অত্যন্ত চমৎকার একটা প্রশ্ন করেছেন, একাডেমিক একটা প্রশ্ন এটা। আমি নিজে মনে করি, আমি প্রথমে আমাদের এই দেশবাসীকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীর এই ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দেখেন, বিএনপি এবং বাংলাদেশ আমি মনে করি একটা সমার্থক শব্দ, মানে আপনার শব্দ আপনার অক্ষরগতভাবে এক না হলেও সাউন্ডস একই রকম, যে বিএনপি এবং বাংলাদেশ যদি ভালো থাকে মনে করবেন যে বিএনপিও ভালো থাকে। বাংলাদেশ যদি খারাপ থাকে, এখন যদি মনে করেন আজকে যদি বাংলাদেশ ভালো অবস্থায় আছে, তাহলে মনে করবেন যে বিএনপি ভালো অবস্থায় আছে। আজকে যদি বাংলাদেশ খারাপ থাকে, আজকে যদি বাংলাদেশ চ্যালেঞ্জের সম্মুখীন হয়, তো মনে করেন বিএনপিকেই সেই চ্যালেঞ্জটা এখন গ্রহণ করতে হচ্ছে। এই বাংলাদেশ এখন কেমন আছে? সেটাই বলছি, যে গত ১৭ বছরে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। ফ্যাসিবাদ তো না, ফ্যাসিবাদ বললে তো আপনি সেই পতিত হাসিনাকে আপনি একটা পয়েন্ট দিয়ে দিলেন। এটা ছিল মাফিয়া। সে মাফিয়ার সমস্ত রকম অত্যাচার, নির্যাতন এবং মানুষের উপর যে অত্যাচার, নির্যাতন, সবচেয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনীতি, সমাজনীতি নিয়ে যেভাবে আপনার অত্যাচার, নির্যাতন এবং পররাজ্যগ্রাসী বা অন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে যেভাবে আমাদের সার্বভৌমত্বকে বিপন্ন করে দিয়েছিল, এইসব বিষয় ছিল ইম্পর্টেন্ট। এবং এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা অত্যাচারিত, নিপীড়িত হয়েছি। সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ইভেন কি স্বাধীনতা। এখন সেই মাফিয়াকে আমরা বিদায় করেছি, এটা ঠিক, মাফিয়াকে আমরা বিদায় করেছি, কিন্তু পরবর্তীতে যে একটি আমাদের সেই নির্বাচিত বা জনগণের প্রতিনিধিমূলক একটা সরকার আমরা গঠন করতে পারবো এবং বাংলাদেশকে একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করব, সেই চ্যালেঞ্জ কিন্তু আমাদের সামনে রয়েই গেছে। কারণ এখনও গণ অভ্যুত্থান পরবর্তী যে চ্যালেঞ্জ, নির্বাচন, অনেকে এই বক্তব্যটাকে, বিএনপির এই বক্তব্যটা, বিএনপি নির্বাচন ছাড়া কিছু বোঝে না। নির্বাচন যে গণতন্ত্রের পূর্বশর্ত এবং বাংলাদেশের এই মুহূর্তে একটা আপনার নির্বাচিত সরকার যে প্রয়োজন, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা বা সবলতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রাসঙ্গিকতা, এইগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে যে একটি গণতান্ত্রিক সরকার প্রয়োজন, সেটা অবশ্যই নির্বাচিত হতে হবে। এইটা কিন্তু কেউ অস্বীকার করতে, এটা অপরিহার্য। আমরা সেই ২৪শে গণ অভ্যুত্থানের পরে ডে 1 থেকে বলে আসছি যে এটা দরকার। এখন আপনি বলছেন যে বাংলাদেশের
রাষ্ট্র কাঠামো মেরামতের দরকার, বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক সংস্কার দরকার, সাংবিধানিক সংস্কার দরকার। আমরাও বিশ্বাস করি এগুলো দরকার, এবং এই যে দরকার এগুলো কিন্তু বিএনপির আগে কেউ বলেনি, এবং বিএনপি এগুলো বলছে এবং একাডেমিক্যালি সেগুলো বিশ্লেষণ করে এই বলছে। কথাগুলো আপনারা বরাবর বলেন। আপনি দুটো পয়েন্ট দিয়েছেন আমাকে। একটা হচ্ছে আপনি বলছেন বাংলাদেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে, ফলে প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ভালো আছে কিনা, সেই প্রশ্ন উত্তর দেবেন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনি বলছিলেন যে নির্বাচন না হওয়া পর্যন্ত আসলে গণ অভ্যুত্থান পরবর্তী যে ভালো অবস্থা সেটি আসবে না, ফলে নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে, ফলে ক্ষমতায় গেলেই কি আসলে দল ভালো থাকে? এইটা একটা ভালো কথা বলছেন যে নির্বাচন গেলে বিএনপি ক্ষমতায় আসবে কিনা, জনগণের ভোটে প্রচলিত ধারণা। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসবো, এবং ক্ষমতায় আসলেই যে বাংলাদেশ ভালো হয়ে গেলো তা না। আমাদের সেই সরকারটা যদি একটা শক্তিশালী সরকার না হয়, সেই সরকারটা যদি আপনার যে সমস্ত ষড়যন্ত্র আমাদেরকে ছোবল দিচ্ছে, আমাদের ভিতরে যে সমস্ত ষড়যন্ত্র, আপনি ষড়যন্ত্র বললে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু মনে রাখবেন পলিটিক্সে আপনার কনস্পিরেসি থিওরি ইজ ভেরি পপুলার। এটা সারা বিশ্বে, নট অনলি বাংলাদেশ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইট ইস এ ভেরি পপুলার থিওরি, এবং যে কোনো থেকে মানুষ কনস্পিরেসি হচ্ছে। এই যে কনস্পিরেসি, বাংলাদেশ বিরোধী যে কনস্পিরেসিগুলো চলছে, বহিঃশক্তি এবং পালিয়ে যাওয়া শক্তি, এখন আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম তারাও যদি বুঝে হোক না বুঝে হোক ওই কনস্পিরেসি থ্রিতে পা দেয়, তাহলে কিন্তু পরবর্তী সরকার আপনার বাংলাদেশ চালাতে তো দূর হয়ে যাবে। এই জন্য আমি মনে করি বিএনপির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আফটার দ্য ইলেকশন কিভাবে দেশটাকে এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আপনার স্বয়ং সম্পূর্ণ করতে পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ বিএনপির জন্য। এই চ্যালেঞ্জটা নির্বাচনটার পরে যে সরকারটা, ওই সরকারটা যদি সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশকে সেই স্বপ্নের বাংলাদেশ, আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যে আইনের শাসনের বাংলাদেশ চাই, এইটা প্রতিষ্ঠা যখন করতে পারবো, সেদিন বাংলাদেশ যদি ভালো থাকবে এবং বিএনপি ভালো থাকবে। হ্যাঁ মাসুদ ভাই, আপনি নানান বিষয়ে পূর্বাভাস করেন, বিশ্লেষণ করেন। আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, তারেক রহমান 5 আগস্টের পর থেকেই নেতাকর্মীদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে এই নির্বাচনটা বিএনপির জন্য খুব সহজ হবে না, সমস্ত নেতাকর্মীদের। এই কথাটার তাৎপর্য কী, এবং এই 13 মাস পরে এসে সেই কথাটা আসলে কতখানি যথার্থ বলে প্রমাণিত হচ্ছে, এটি একটি জানার জায়গা। এবং দ্বিতীয় জায়গা হচ্ছে বিএনপি, অনেকে বলছেন এখন একটা বড়সড় চ্যালেঞ্জের মধ্যে রয়েছে, এই চ্যালেঞ্জটা বিএনপি কিভাবে মোকাবেলা করবে? দেখেন, আমি তারেক রহমানের কথা উনি বলেছেন, তখন কিন্তু আমাদের কাছে মনে হয়েছিল যে এটা কেন বলছেন। আমি নিজেও তখন কিন্তু ক্লিয়ার ছিলাম না যে বিএনপি তো দেখছি যে আর কেউ নাই সামনে, আওয়ামী লীগ নাই, অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে। হ্যাঁ, হ্যাঁ, এরকম মনে হয়েছিল। কিন্তু উনি কিন্তু তখন থেকে বলছিলেন বারবার। তখন মনে হয়েছিল হয়তো এমন হতে পারে যে নেতাকর্মীদেরকে একটু সতর্ক করার জন্য বলেছেন এটা। কিন্তু যতই দিন যাচ্ছে এখন কিন্তু মনে হচ্ছে যে আসলে এটা একটা বড় চ্যালেঞ্জ। এখানে চ্যালেঞ্জ দুটো আসলে। একটা হলো নির্বাচনটা সহজ হবে না, এই কথা বলার অর্থ এটা না যে নির্বাচনে ভোট পাওয়াটা সহজ হবে না। নির্বাচনটা আদৌ হবে কি না এটা নিয়েও কিন্তু একটা চ্যালেঞ্জ আছে। উনি হয়তো এই কথাটাও বলেছে বলে আমার ধারণা, কারণ নানা ধরনের কথা। দেখেন, প্রধান উপদেষ্টা 5 তারিখে, অগাস্টের 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণেই বলেছেন যে অমুক দিন নির্বাচন হবে। যেদিন বলেছেন তারপর দিনই উনি নির্বাচন কমিশনকে তার অফিস থেকে চিঠিও দিয়েছেন অফিসিয়ালি। তারপরে নির্বাচন কমিশন তাদের মতো করে কাজ অগ্রসর করছেন। তারপরে নির্বাচন কমিশন রোডম্যাপও ঘোষণা করছেন। তো এইগুলি কিন্তু খুবই স্বাভাবিকভাবে মানুষের মনে চিন্তা দিবে যে ইলেকশন তো হচ্ছে। কিন্তু তারপরে আপনি যে কোনো মানুষকে জিজ্ঞাসা করেন, এমনকি রিক্সাওয়ালা পর্যন্ত, তারা আপনাকে উল্টা জিজ্ঞাসা করবে, ভাই নির্বাচনটা কি হবে? তো এই সাধারণ মানুষের কানে কানে যে কে বলে আসলো এই নির্বাচনটা নাও হতে পারে, কেউ তো বলে আসে নাই। তারা সব কিছু দেখে, মানে ডক্টর ইউনূসকে দেখেছে, বিএনপিকে দেখেছে, জামাতকে দেখেছে, অন্যান্য পলিটিক্যাল পার্টিকে দেখে তাদের কাছে একটা সন্দেহ তৈরি হয়েছে যেটা নাও হতে পারে। তাহলে ডক্টর ইউনূস যে বললো, ডক্টর ইউনূসের কথার উপর তারা আস্থাও রাখতে চাচ্ছে না। কিন্তু এটা কিন্তু ডক্টর ইউনূসের জন্য খুব পেইনফুল একটা ব্যাপার হওয়া উচিত যে উনি এত বড় একটা লোক, কিন্তু ওনার কথা মানুষ আস্থা রাখে না কেন? আবার দেখেন, কেবল সাধারণ মানুষের কথা বাদ দেন, পলিটিক্যাল লিডারদের কথা ভাবেন। এই যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি, তিনি তো স্পষ্ট বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, একদম স্পষ্ট উচ্চারণ করেছেন যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না। তো উনি এটা বলেন কিসের উপর ভিত্তি? উনি কি হাওর উপরে দাঁড়িয়ে বলছেন? আমি তো মনে করি না।
মানে লজিক্যাল কোনো গ্রাউন্ড আছে, কিছু না কিছু কারণ তো, লজিক তো কিছু না কিছু আছে। ওনারা এমন কিছু দাবি করেছেন, সেটা উনি হয়তো ভেবেছেন যে এই দাবিগুলো ফেব্রুয়ারির আগে হবে না। যদি ফেব্রুয়ারি আগে দাবি পূরণ না হয়, ওনারা নির্বাচন হওয়ার পক্ষে নিশ্চয়ই আপত্তি করবেন। তো ওনাদের আপত্তিকে মাথায় রেখে, ওনাদের আপত্তিকে ইগনোর করে এই সরকার নির্বাচন করতে পারবে, এটা উনি মনে করেন না বলেই তো বলছেন। তো এই ধরনের দ্বিধা কিন্তু রয়ে গেছে। জামাতের দেখলাম আজকে তারা নাকি পিয়ার নিয়ে খুবই সিরিয়াসলি মাঠে নামবে, আজকে তো পত্রিকায় পড়লাম তারাও খুব সিরিয়াস। গতকালকেও বলেছে এটা যদি হয় তাহলে তো মনে করেন এই নির্বাচনের পলিটিক্যাল পার্টি কয়টা, যতগুলোই থাকুক, 35 পলিটিক্যাল পার্টি আছে নিবন্ধিত, অনিবন্ধিত তো এনসিপি এখন নিবন্ধন পায় নাই, ধরে নিলাম ওরাও আছে। তো সব মিলিয়ে যদি হয়, এর মধ্যে যদি মনে করেন আপনার জামাত, এনসিপি এরা যদি বলে, অথবা ইসলামী আন্দোলন এরা যদি বলে যে আমরা নির্বাচনে যাব না, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে কি নির্বাচন করা সহজ হবে? হবে না। কিন্তু এখন বলবেন যে জাতীয় পার্টি, এখন জাতীয় পার্টিকেও তো মানে কার্যক্রম নিষিদ্ধ করার দাবি অলরেডি উঠে গেছে, উচ্চারণ তো হয়েছে। যদি ওইটাও হয়ে যায় তাহলে পুরা ইলেকশন হওয়া না হওয়ার পুরা লাগামটা থাকবে তো জামাত আর এনসিপির হাতে, ঠিক না? কাজেই নাসিরউদ্দিন পাটোয়ারি যখন বলেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না, তখন কিন্তু আমি এই কারণগুলি তখন তো বুঝি না, এখন বুঝতেছি। তো এগুলো যদি হয় তাহলে আপনি তারেক রহমানের কথা আবার ধরেন, জি, তো ঠিকই আছে, সেটা মেলে তো। তারেক রহমান সাহেব দেশে কেন ফেরেন না এই প্রায় 13 মাস পরও? মানে আমরা জানি খুব সুনির্দিষ্ট তথ্য, উনি নিজেই জানেন। আপনাদের পর্যবেক্ষণ কি? আমার পর্যবেক্ষণ হলো, এটা আমার জন্য এটা খুব বেদনাদায়ক একটা অভিজ্ঞতা যে উনি কেন ফিরেন না। না ফিরতে পারেন, না ফেরার 20টা কারণ থাকতে পারে, কিন্তু আমার খালি একটাই বক্তব্য, উনি অথবা ওনার দল এই 20টা কারণের একটা কারণও জনগণের কাছে কেন বলেন না? না ফেরার নিয়ে কিন্তু কারণ নিয়ে কিন্তু আমার কোনো আপত্তি নেই, কারণ থাকতেই পারে, কী কারণ আছে উনি জানেন, ওনারা জানেন, কিন্তু উনি এবং ওনারা কেউ জনগণের কাছে এটা কেন ক্লিয়ার করেন না যে কেন উনি ফিরেন না? যতদিন ওনারা না শোনেন, দেখেন আমি একটা কথা বলি আপনাকে, গ্রামে একটা প্রবাদ দেখেন আপনি, দেখেন আপনার ভূত কিন্তু দিনের বেলা আসে না, রাতের বেলা আসে। কি কেমন আসে? রাতের বেলায় দৃষ্টি বেশি দূর যায় না, দৃষ্টি বেশি দূর যায় না। যখন দৃষ্টি না যায়, যখন অস্পষ্টতা থাকে, তখন মানুষ নানা ধরনের সন্দেহ করতে করতে ওটা ভূত পর্যন্ত নিয়ে যায়। তো এখন আমরা জানতে চাই, ভাই আপনি প্লিজ বলেন কেন আপনি আসতেছেন না, সমস্যাটা কি? বললেই তো হয়, কেউ বলে না। উনি বলেন না কেন জানি না, ইনারা বলেন না কেন তাও জানি না, ইনারা আবার ওনাকে জিজ্ঞাসা করেন কিনা তাও জানি না, উনি আবার ওনাদেরকে বলেন কিনা আমি তাও জানি না। কিন্তু আমি পাবলিক, আমি জানি না, এবং এই ওনাকে দেখতে চাই। আমরা 2-3টা কথা বলেছি, কারণ কিন্তু আপনি তো শোনেন। আপনি যদি একটু সংক্ষেপে বলেন কেন? আমরা 2-3টা কথা কিন্তু বলেছি। আমরা এই সেই 8ই আগস্টের পরে সরকার গঠনের পরে এই প্রশ্নগুলো উঠছে। জি, আপনি শুধু কারণগুলো যদি সংক্ষেপে বলেন, কেন আসেনি আপনার বলতে। আমরা কিন্তু কয়েকটা কারণ বলেছি। যে প্রথম কারণটা বলেছি যে উনি যে আসছেন না, তাতে কি আমাদের দল পরিচালনায় কোনো সমস্যা হচ্ছে? উনি না এসেই তো এই 24-এর গণঅভ্যুত্থানের একটা দিয়েছি। দ্বিতীয়টা আমরা বলেছি যে দেখেন, আমাদের প্রায় 60 লক্ষ লোক আসামি, আমরা তার কথায় আমরা আন্দোলন করেছি গত 17 বছর, তার কথায় আন্দোলন করেছি। তিনিও আসামি হয়েছেন, আমরাও আসামি হয়েছি। এখন যদি তার সব মামলা উঠে যায়, আর তার নির্দেশে যে সমস্ত নেতাকর্মী রাজপথে তাদের মামলা যদি এখনো না ওঠে, আমরা কিন্তু এখনো কনভিক্টেড, আমি নিজেও এখনো কনভিক্টেড। হয়তো ফলে একটা বৈষম্য হয়। হ্যাঁ, একজন নেতার তো উচিত হবে তার নেতা কর্মীগুলোকে আগে তীরে ভেড়ানো, তাই না? তারপর তিনি সর্বপরিষ্কার, এটা নেতার একটা থিওরি হতে পারে। আর তৃতীয় কথাটা হলো যে আমাদের পার্টির হাইকমান্ড, মানে ডিপ স্টেট যেটা বলা হয়, ডিপ কোর কমিটি যেটা বলা হয়, তারাই ভালো জানে। চতুর্থ কারণ হলো তিনিই ভালো জানেন। আর সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো কিছুদিন আগে তিনি বক্তব্যে বলেছেন যে অচিরেই আমি দেশে আসছি। আপনারা শুনেছেন, কেউ শোনেননি। তিনি আমাদের কোন আপনি কি হেলাল ভাইয়ের কোন উত্তরে কনফিডেন্স? একটু না, একদম না। আমি বলি একটা করে বলি, দল পরিচালনার কোনো সমস্যা হচ্ছে না, এটা তো ওনার উপযোগিতা বা প্রয়োজনীয়তা। আমি মানি উনি ওখান থেকে দল চালাচ্ছেন। তো যখন উনি প্রাইম মিনিস্টার হবেন, তখন কি ওখানে থাকবেন? বিদেশ থেকে দেশ চালাবেন? এটা ভাই আমার জানা খুব আগ্রহ। 2 নম্বর কথা, যে 30 লাখ লোক আসামি আছে, ওনারটা উঠে গেল, অন্যদেরটা উঠলো না। তো অন্যদেরকে উঠানোর জন্য তো মাঠে থাকা দরকার।
উনি কি দূরে বসে মামলা তুলতে পারবেন? মামলা তোলার জন্য ওনার তো ফিল্ডে থাকা দরকার। অ্যাটর্নি জেনারেল অফিস সেটা দেখবে। হ্যাঁ, উনি আন্দোলন করবেন, কেন আমার লোকের মামলা উঠতেছে না, আমার মামলা তোমার জেলে নাও, আমার কর্মী বাইরে আছে, আমি মামলা আছে, আমি মামলা থেকে মুক্তি চাই না। উনি এইভাবে দাবি তুলবেন। আর 3 নম্বর কথা হলো যে কোর কমিটি তারাই ভালো জানেন, এটা আমি মানি, জানেন ভালো। কিন্তু আমার কথা হলো কি, একজন সমর্থক হিসেবে ধরেন, একজন কর্মী হিসেবে ধরেন, অথবা একজন নাগরিক হিসেবে ধরেন, আমি তো জানতে চাই। মানে মাসুদ ভাই যেটা বললো যে আমরা বলিনি, আমরা যে বলিছি এটা তো প্রমাণ হলো। মাসুদ ভাই, আপনি যেভাবে দেখেন আমি হয়তো সেভাবে দেখি না, ভাই হয়তো সেভাবে দেখে না, হান্নান মাসুদ হয়তো সেভাবে দেখে না, ভিউজ আলাদা থাকবেই। আপনারটা যে রাইট, কিন্তু সুনির্দিষ্ট কারণ সম্ভবত তারেক রহমান সাহেবই বলতে পারবেন, এবং সম্ভবত মাসুদ ভাই সেটাও বলছেন, উনি বললে এটা সবচেয়ে ভালো হয়। আমরা একটু হান্নান মাসুদের কাছে যেতে চাই। হান্নান মাসুদ, আপনাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিএনপিকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে গিয়েছিল, শুভেচ্ছা জানিয়েছেনও বটে, এবং বিএনপি আপনাদের গণ অভ্যুত্থানের সময়েও একটা বড় স্ট্রাইকিং ফোর্সও যদি বলি আপনাদের সঙ্গে ছিল। কিন্তু গত 13 মাসে বিএনপিকে কথায়, বার্তায়, আচরণে যে পরিমাণ আক্রমণ এনসিপি করেছে, এবং পাল্টা আক্রমণেরও শিকার হতে হয়েছে ডেফিনেটলি, তার ফলে কি বিএনপির সঙ্গে আপনারা ইচ্ছাকৃতভাবে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করেছেন? মানে বিএনপি যদি সরকারি দল হয় তাহলে আপনারা বিরোধী দল, অথবা এখন আপনারা সরকারি দল, বিএনপি বিরোধী দল, এইরকম একটা পারসেপশন মানুষের ভিতরে কেন তৈরি হলো? পারসেপশন নট রিয়েলিটি। But perception matters in politics. Perception matters, but bad perception matter করে না। আচ্ছা, আমার মনে হয় না যে বিএনপির সাথে আমাদের এরকম দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপি সমালোচনা করি, জামাতেরও সমালোচনা করি, আমরা সকল রাজনৈতিক দলেরই সমালোচনা করি, তারাও উল্টো আমাদের সমালোচনা করে। এখন এটাকে যদি আপনি দ্বন্দ্ব বা আক্রমণ হিসেবে তুলে ধরেন তাহলে এটা আমার মনে হয় অসুন্দর লাগে। আমি এখানে কথা যদি বলি যে হচ্ছে যে তারেক রহমান দেশে আসেন না, আমরা চাই দেশে আসুক। বেগম জিয়া আছেন, দেশে নিরাপদে আছেন, অসুস্থ অবস্থায় আছেন, এবং এই দেশের মানুষ তাকে খুব ভালোভাবে বরণ করে নিয়েছেন। যে দেশের মানুষ বেগম জিয়াকে নিরাপত্তা দিতে পারছে, সেই দেশের মানুষ জনাব তারেক রহমান সাহেবকেও নিরাপত্তা দিতে পারবে। কারণ তারেক রহমান সাহেব দেশের মানুষের, দেশের মাটির ঘাম যত দ্রুত সম্ভব নেওয়া দরকার, এটা দেশপ্রেমেরও একটা বহিঃপ্রকাশ। এবং হচ্ছে দূর থেকে দেশপ্রেম বা দেশের মানুষকে খুব একটা সহজ উপলব্ধি করা যায় না। মায়ের কাছে গিয়ে যতটা মাকে অনুভব করা যায়, মা থেকে 1000 মাইল দূরে থেকে সেভাবে মাকে অনুভব করা যায়। কিন্তু ধরেন এই অন্তর্বর্তী সরকার যারা চালাচ্ছেন, বিভিন্ন দায়িত্ব যারা, তাদের একটা বড় অংশই তো দেশে ছিলেন না ভাই। এবং তারেক রহমান সাহেবকে আমি এখানে পলিটিক্যাল আলাপ করতেই, মানে তারেক রহমান সাহেবের ইস্যুটা নিয়ে কথা বলতেছি, সেই থেকে বলতেছি হচ্ছে একটা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের বিএনপি রাজনৈতিক দল হিসেবে আপনার 1979 সালে ক্যান্টনমেন্টের জন্ম হতে পারে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে সরকারি সকল সুযোগ সুবিধা নিয়ে বড় হতে পারে, গোয়েন্দা সংস্থার সহযোগিতা নিয়ে বড় হতে পারে। বাট বিএনপি বেগম জিয়ার নেতৃত্বে আবার এরশাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দল হয়ে উঠছে কিংস পার্টি থেকে। বিএনপি আবার 2008 থেকে 2024 সাল পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে আরও শক্তিশালী রাজনৈতিক দল হিসাবে, দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পাইছে। সেই জায়গা থেকে আমরা বিএনপিকে শ্রদ্ধা করি। আমরা বিএনপির রাজনৈতিক নেতৃত্ব যারা হচ্ছে দীর্ঘ সময় ধরে অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদেরকে আমরা আমাদের ভাই মনে করি। এবং এই দলটি, যেই দলটি দীর্ঘ সময় এই দেশের জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে, যেই দলের নেত্রী বারবার আপোষহীনতার স্বাক্ষর রেখেছেন, সেই দলকে আমরা শ্রদ্ধা করি। বাট এটা এমন না যে হচ্ছে সেই দলের সকল নেতাকর্মী তো একই ধরনের না। আগে অনেক অত্যাচারিত ছিল, এখন যারা অত্যাচারী হয়ে উঠেছে আমি তাদের বিরুদ্ধে তো কথা বলতে হবে। আমি যেভাবে কথা বলে আওয়ামী লীগের অত্যাচার বিরুদ্ধে কথা বলেছি, এখন যদি আমি করি তাহলে কি আপনি কথা বলবেন না এটার বিরুদ্ধে? এখন আমরা বিএনপির ক্ষেত্রে ঠিক একই ধরনের কথা বলছি। আমরা অনেক ধরনের অসহিষ্ণুতা দেখতে পাইছি। আমরা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ে, বিএনপি তৃণমূল পর্যায়ে বলেন, এমনকি হাইকমান্ড পর্যায়ে অনেকেই মানে হচ্ছে অন্য কোনো রাজনৈতিক মতকে সহ্যই করতে পারে না। তো এইটা তো হচ্ছে অসহিষ্ণুতা। এটার বিরুদ্ধে আপনি কথা বললে যদি আপনার কাছে আক্রমণ মনে হয়, আমি বলছি না যে সকল রাজনৈতিক দল, বেগম জিয়া আমাদের সাথে যখন সাক্ষাৎ হয়েছে উনি তো আমাদেরকে খুব আপন করে নিয়েছেন, স্নেহ করেছেন। এবং হচ্ছে আমরা তো সেই শ্রদ্ধাটা করি, উনি দলের না, আমরা মনে করি উনি এখন পুরো বাংলাদেশের। এজন্য আমরা যখন সমালোচনা করি আমরা
কিছু কর্মের সমালোচনা করি, আমরা রাজনৈতিক দলের সমালোচনা। আমরা মনে করি বাংলাদেশের জন্য বিএনপির প্রয়োজন আছে, প্রয়োজনীয়তা রয়েছে। গতকালকে আপনারা বিএনপি এবং জামাত ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন, আপনিও সেই বৈঠকে ছিলেন এনসিপির পক্ষ থেকে। সেইখানে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সেই নির্বাচন কি জাতীয় সংসদ নির্বাচন না গণপরিষদ নির্বাচন? এক নম্বর জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে, পিআর পদ্ধতি নিয়ে জামাতও কথা বলে, কিন্তু সম্ভবত এই দলটি সবার আগে 300 আসনে তার প্রার্থী ঘোষণা করে তাদেরকে মাঠে নামিয়েছে, ফলে পিআর তো এখনো চূড়ান্ত হয়নি। যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তো প্রার্থী দরকার নেই। ফলে আসলে কি পিআর নিয়ে আপনাদের অবস্থানটাও কি? দেখেন, এক একটা রাজনৈতিক দলের এক একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি থাকতে পারে। জামাতের স্ট্র্যাটেজি আমাদের স্ট্র্যাটেজি নয়, আমাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে। আমরা নিম্নকক্ষে পিআর চাচ্ছি না, আমরা উচ্চকক্ষে পিআর চাচ্ছি, আমরা গণপরিষদ চাচ্ছি। সেই ক্ষেত্রে জামাত গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন চাচ্ছে। গণ অধিকার পরিষদ একই ধরনের অবস্থান নিয়েছে, ইসলামী আন্দোলন একই ধরনের অবস্থান নিয়েছে, গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন। আর আমরা এনসিপির জায়গা থেকে আমরা মনে করি গণপরিষদ ব্যতি রেখে বাংলাদেশের যে জুলাই সনদ তৈরি করা হচ্ছে, এই সনদের বাস্তবায়ন সম্ভব না। এই কথাটি কি কালকে প্রফেসর ইউনূসকে আপনারা বলেছেন? এই ক্ষেত্রে প্রফেসর ইউনূসকে আমরা সরাসরি বলেছি যে হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। আমি আমার কথাটা শেষ করি আগে। আমরা বলেছি যে হচ্ছে এই ক্ষেত্রে আলাপ আলোচনা হতে পারে সকল রাজনৈতিক দলের সাথে যে জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে। মনে করেন হচ্ছে বিএনপির সাথে মোট 20টা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সংবিধান সংস্কারের, তার মধ্যে 19টা বিষয়ে প্রায় সবাই ঐক্যমত হয়েছে, সকল দল ঐক্যমত হয়েছে 11টা বিষয়ে। বাকি 8টা বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে, এবং যে 8টা বিষয় বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে 8টা বিষয় মূলত ক্রাইসিসগুলো বারবার তৈরি করেছে। তাইলে অন্যগুলো বলতেন না, বিএনপিকে আগেই বলে দিতেন যে আপনারা শুধু এই 8টাই মতামত দেন। 20টা ইস্যু তো ঐক্যমত কমিশন এনেছে। এখন বিএনপি যখন এই কাজটা আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতে ছাড়তে চাচ্ছি না, এটা পুরো ন্যাশনের একটা সনদ হবে, এটা কোনো রাজনৈতিক দলের সনদ না। যেই দল ক্ষমতায় যাবে এনসিপি গেলে এনসিপি বাস্তবায়ন করবে, এটা এনসিপি যেগুলোতে একমত সেটা বাস্তবায়ন করবে। কিন্তু যেগুলো মূলত অধিকাংশ রাজনৈতিক দল বা মোটামুটি সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে, এটা বাস্তবায়ন করার দায়িত্ব। এবং হচ্ছে এই সনদের প্রয়োজনীয়তা পড়ছে জুলাইয়ের কারণে। আর জুলাই পরবর্তী ম্যান্ডেট নিয়ে যে সরকার আছে সেটা ডক্টর ইউনূসের সরকার, এবং এটা বাস্তবায়ন ডক্টর ইউনূসের সরকারকে করে যেতে হবে। এবং উনি এটা দীর্ঘস্থায়ী রূপ দিয়ে স্থায়ী রূপ দিয়ে কিভাবে বাস্তবায়ন করে যাবেন সেই সিদ্ধান্ত ওনাকে নিতে হবে। আপনারা যখন এই কথাগুলো বলেন, যখন অপশন, এই ক্ষেত্রে অপশন দুইটাই, গণভোট অথবা গণপরিষদ। কারণ হচ্ছে আপনার এই 19টা বিষয় আপনি সংবিধানের প্রত্যেকটা জায়গায় বসাইয়া দেখেন যে মোট 152টা অনুচ্ছেদের মধ্যে 75টা 152 কি 154টা অনুচ্ছেদ, মানে অর্ধেকেরও বেশি অনুচ্ছেদের পরিবর্তন হয়ে যাবে। এবং যে কেউ এটা যদি হচ্ছে সংশোধনী আকারে করেন, সেই সংশোধনীকে আমরা কি ষোড়শ সংশোধনী, পঞ্চদশ সংশোধনী বাতিল হইতে দেখিনি, আবার হচ্ছে অষ্টম কি অনেক সংশোধনী বাতিল হয়ে যেতে পারে, তাহলে তো এটার কোনো কার্যকারিতা থাকবে না। যদি আমরা গণপরিষদ বা গণভোটের মাধ্যমে যদি আমরা এনসিপির জায়গাতে গণপরিষদ চাইছে, গণপরিষদের মাধ্যমে যদি হচ্ছে এটা বাস্তবায়ন করা হয়, তাহলে এটা সহজে কেউ আরেকটা গণপরিষদ ছাড়া বা আরেকটা ছাড়া এটাকে কেটে ফেলতে পারবে না। প্রফেসর ইউনূসের রিপ্লাই কি? প্রফেসর ইউনূস স্যার শুনেছেন এবং উনি বলেছেন এটা নিয়ে উনি আলোচনা করবেন ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে। এবং আমরা স্পষ্টত এনসিপির পক্ষ থেকে জানিয়েছি গণপরিষদ নির্বাচন আমরা বলছি না যে জাতীয় মানে আপনার হচ্ছে সাধারণ নির্বাচন পিছিয়ে দিতে, সাধারণ নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক সমস্যা নেই, বা ডিসেম্বরে হোক সমস্যা নেই, গণপরিষদ এবং সাধারণ নির্বাচন একই সাথে হতে পারে, বাট জুলাই সনদের জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়নের নিশ্চয়তা চাই। এটা হলেই নির্বাচন। আমি একটা বিরতি নিয়ে হান্নান মাসুদ, নানান ধরনের গুজব গুঞ্জন, মাসুদ ভাই আপনিও জানেন যে সেনাপ্রধান কেন প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করলেন, সেই বৈঠকের বার্তা কি, প্রিন্সিপাল স্টাফ অফিসারের সঙ্গে চিফ অ্যাডভাইজারের বৈঠকের বার্তা কি, কিংবা আজকে মার্কিন রাষ্ট্রদূত ইলেকশন কমিশনে গিয়ে ভারপ্রাপ্ত তিনি সচরাচর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না, আজকে প্রথম বললেন, এবং তিনি স্পষ্ট করলেন যে আমাদের কোনো দলের প্রতি কোনো পক্ষপাতিত্ব নাই। আরেকটা দেশের রাষ্ট্রদূত তো কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব থাকার সুযোগও নাই। ফলে সেই প্রশ্নগুলো যখন উঠছে, তখন আবার একটা 111-এর ভয়ের কথা অনেকেই দেখাচ্ছেন, কেউ কেউ বলে ফেলছেন যে জরুরি অবস্থা ঘোষণা হয়ে যাচ্ছে ইউটিউবে, অনলাইনে। ফলে সেই সব গুজব গুঞ্জনকে আপনারা কিভাবে দেখেন সেটি নিয়ে কথা বলবো দর্শক, তার আগে ছোট্ট একটা বিরতি নিই। দর্শক বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কথা বলছিলাম গুজব গুঞ্জন সংখ্যা নিয়ে। আমি একটু আগে মাসুদ কামাল ভাই আপনার কাছে আসতে চাই, এই মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য, সিইসির সঙ্গে কিংবা পিএসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, সেনা প্রধানের সঙ্গে আপনার চিফ জাস্টিসের বৈঠক, প্রত্যেকটা বৈঠকের আলাদা আলাদা মেসেজ আছে, সেটা আমরা প্রাতিষ্ঠানিক চ্যানেলে খুব অল্প অল্প করে জেনেছি।
কিন্তু এগুলো এক ধরনের ভ্যাকুয়াম তৈরি করছে বা এক ধরনের গুঞ্জন তৈরি করছে। 111-এর সংখ্যা, 111 তো খুব পুরনো, আমরাও তখন ছিলাম, আপনারা তো ছিলেনই। ফলে এরকম একটা আবহাওয়া তৈরি হয়। এরকম কোনো শঙ্কার সুযোগ কি কেউ দিচ্ছে বা কেউ নেওয়ার চেষ্টা করছে? দেখেন, আমি কিন্তু দেখেন একটা সেনাপ্রধান সরকার প্রধানের সঙ্গে দেখা করবে, রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করবে, বিচার বিভাগের প্রধানের সঙ্গে দেখা করবে, করতেই পারে, এটা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা। ঝামেলাটা পাকালো কথা আমি বলি আপনাকে, ঝামেলাটা পাকালো এই কারণে সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর প্রধান উপদেষ্টা প্রেস উইং একটা বিবৃতি দিল। সেই বিবৃতিতে এক জায়গায় লেখা আছে যে সেনাপ্রধান নাকি বলেছে যে কোনো গুজবে যেন প্রধান উপদেষ্টা কান না দেয়। মানে প্রধান উপদেষ্টাকে আশ্বাস দিয়ে আসছে যে আপনি কোনো গুজবে কান দিয়েন না। যদি উনি বলেও থাকে, সেটা যখন আপনি সংবাদ বিজ্ঞপ্তিতে দিবেন তখন তো গুজবটা বড় সময় আসলেই ছড়াবে। এটা মনে আর্মিও দিছে। গুজবটা কি ভাই? আর কি এমন গুজব যে গুজবে কান না দেওয়ার জন্য সেনা প্রধানকে যে বলতে হয়? কি এমন গুজব? তাহলে গুজবটা ছড়ালো কে? বলেন, গুজবটা কে ছড়ালো? আমি তো জানতাম না কোনো গুজব আছে কিনা। ওই বিবৃতি আসার আগে আপনি জানতেন? আমি জানতাম না তো। আচ্ছা, একটা বিষয়গুলো। দ্বিতীয় বিষয়টা দেখেন, অনেক কিছু জানে না। দ্বিতীয় অনেক কিছু জানেন আপনি কি বড় সাংবাদিক, আরো ফ্রিল্যান্স, আপনি আরো অনেক কিছু জানেন। ভাই আমার জানা কি, যেটা ঘটছে এটা জানবো, জানলো সব যেটা আছে আমি জানবো কি হবে, একদম জানি না। আচ্ছা, দ্বিতীয় দিবসে দেখেন দুটো ঘটনা খেলে বলি। গতকালকে চিফ জাস্টিসের সঙ্গে সেনাপ্রধান দেখা করছে, আজকে আইন উপদেষ্টা বলতেছে ওনার কাছে কোনো তথ্য নাই। এটা গুজব এবং গুঞ্জন দুটাই। কে বলছে? আইন উপদেষ্টা। তো এটা তাহলে হইল কি? তাহলে বুঝলাম যে সরকার স্বীকার করতে চায় না যে চিফ জাস্টিসের সঙ্গে সেনাপ্রধান দেখা করছে। কেন করতে চায় না? তাহলে মাঝখানে একটা মেও আছে। ভাই, মানুষের মনে সন্দেহটা আপনি ঢুকাচ্ছেন। সন্দেহ কিন্তু আমি ক্রিয়েট করছি না, আপনি আমাকে মানে প্রভাবিত করছেন যে তুমি আমাকে সন্দেহ করো। মানে যারা কথা বলে সন্দেহ দূর করার কথা, তাদের কথা থেকে সন্দেহ আমাদের মধ্যে তৈরি করতেছে। তো মানুষ সন্দেহ কেন করবে না? বাংলাদেশের মানুষ তো সন্দেহ প্রবণ মানুষ, আমিও সন্দেহ করি। এখন এইগুলি হয় কি জানেন, মানে আসলে যে যে কাজের যোগ্য না তাহলে সেই কাজে বসাই দিলে যা হয় এখন তাই হচ্ছে বেসিক্যালি। সত্যি কথা বলতে, তারেক রহমান কালকে একটা ভালো কথা বলছে, আমার মানে মনে হয়েছে যে এটা মানে 1 বছরের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো, এই সরকার যত দীর্ঘদিন থাকবে তত সে অজনপ্রিয় হতে থাকবে। এর কারণ হলো দেখেন, তত্ত্বাবধায়ক সরকারের যে ফরম্যাটটা কি, 3 মাস, তার 3 মাস আসে চলে যান। এই 3 মাসের মধ্যে ভালো মন্দ বোঝার আগে তারা বিদায় নেয়। তাহলে এখন তো যতদিন থাকবে, এখন কিন্তু মানুষ বিচার করবে যে তোমার প্রশাসনিক দক্ষতাটা কেমন, তোমার রাষ্ট্র পরিচালনার দক্ষতাটা কেমন। 3 মাসে কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নিয়ে কেউ আলাপ করে না। তোরা আলাপ করে ইলেকশনটা কীভাবে সে করতে পারলো। এখন উনি মানে একটা আনারি একটা টিম নিয়ে বসে এখন রাষ্ট্র চালানোর দায়িত্ব নিচ্ছে, এবং এগুলি হচ্ছে এখন গুজব ওনারা ছড়াচ্ছেন। আবার দেখেন, আরেক জায়গায় প্রত্যেকে নিউজ পড়লাম যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছে উনি। আচ্ছা, বলতেছে যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছে কেন? চীন সফরে গেছিল, চীন সফর থেকে ফেরার পরে একটা কনভেনশন আছে, রীতি আছে, যে এই রীতিটা উনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে হয়। ভাই, এই রীতিটা খেলে সেনাপ্রধানের জন্য? এই রীতিটা তো তার চেয়ে বেশি সরকার প্রধানের জন্য। মূলত আমাদের সরকার প্রধানকে একবারও গেছে? যায় নাই। যে রীতি সরকার প্রধান মানেন না, ওই রীতি সেনাপ্রধান মানতে গেল কেন? সেনাপ্রধান তো এর আগেও বিভিন্ন দেশে গেছিল, তখন কি বিদেশ থেকে ফিরে আসে এই রীতি পালন করছে? করে নাই। এখন কেন করতেছে? ভাই, এগুলি কিন্তু একটা থেকে একটা প্রশ্ন, কিন্তু আমি কিছুই জানি না, ধরেন জানার দরকার ওটাই আমার। আমি যে প্রশ্নগুলি করব, এই প্রশ্নগুলো উত্তর দেবে কে? উত্তর দেন। যদি উত্তর না পাই, আমার মনে যা আসবে সেটা আমি কল্পনা করতে থাকবো, এবং অনেকে লিখতেও থাকবে। এটাই তো ঘটবে। ভাই, সবচেয়ে বড় কথা বলে আপনাকে, ট্রান্সপারেন্সির চেয়ে ভালো কোনো কিছু হয় না। আপনি ট্রান্সপারেন্ট হন। আপনি তো চুরি চামারি করতেছেন না রে ভাই। ট্রান্সপারেন্ট হইতে সমস্যাটা কি? ট্রান্সপারেন্ট হয়ে যান, বলেন কথাগুলো। আর মূর্খতার চেয়ে বড় সমস্যা আর কিছু হয় না, তো ওইটা হয়েন না। জি হেলাল ভাই, কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে দেশ একটা চূড়ান্ত রকমের অশুভ পরিস্থিতির দিকে যাবে। গতকালকে প্রধান উপদেষ্টাকে কোট করে তার প্রেস সেক্রেটারি এই কথা বলেছেন। ফলে এই রকম একটা শঙ্কা এই গণ অভ্যুত্থানের 13 মাস পরে এসেও
কেন মানুষের মনে হচ্ছে, অথবা সব কিছু নির্দিষ্ট করার পরেও প্রধান উপদেষ্টা বলছেন, বিএনপি নেতৃবৃন্দ বলছেন, নির্বাচন কমিশন বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে অনেকে বিশ্বাস করে, অনেকে মনে করে একটা সেনা শাসন আসছে, একটা জরুরি অবস্থা আসতে পারে, অথবা একটা গৃহযুদ্ধ হতে পারে, এরকম নানান আলোচনা। এইসব আলোচনা কেন হচ্ছে, এটা কারণটা কি? দেখেন, প্রথমে বলি যে শঙ্কা অবশ্যই থাকবে। এই যে আমরা চারজনে বসে এখানে টকশো করছি, আমরা কি শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে টকশো করতে পারবো? এর শঙ্কা থাকতে পারে। আমরা যদিও পারবো, কিন্তু শঙ্কা একদিন করতেই পারে, তাই না? আর আমাকে একটু সময় দেন। গুজবের কথা বলছেন, গুজব ছাড়া পৃথিবীতে কখনো কোনো ভালো কিছু আবিষ্কার, ভালো কিছু উদ্ভাবনী, নিউ আইডিয়া হয়নি। গুজব থাকতেই হবে। আপনার নিউটন যে মধ্যাকর্ষণ থিওরি দিয়েছিল, অনেকে বলে যে আপেল তার মাথায় পড়েছিল, কিন্তু আজ পর্যন্ত নিউটনের জীবনীকারের কেউ, যারা জীবনী লিখেছে, তারা কেউ কখনো বলেনি যে আপেলটা তার মাথায় পড়েছিল। কিন্তু বলে যে আপেল তিনি পড়তে দেখেছিলেন, সেখান থেকে তার চিন্তা হলো যে আপেলটা কেন উপরে না যায়, আমার মাথায় এসে পড়ে, অসার্থক করে বলে, তাই না? এরপর আমরা নিউটনের সামনে জানতে শুরু করি। আপনার ওই ফ্রান্সের বিপ্লবের সময় বলছিল যে ষোড়শ লুইয়ের যে রানী বলছিল যে আমাদের দেশের লোকরা রুটি খেতে পারছে না, উনি নাকি বলেছেন কেক খাক, রুটি খেতে পারে না, আছে না? কিন্তু দেখা যাচ্ছে যখন রুশো তার ওই কনফেশনস মানে বইটাই এটা লিখছে যে এই কথা, দেখা যাচ্ছে তখন ওই রাজার বউ অর্থাৎ রানীর বয়স ছিল 8 বছর, অর্থাৎ তিনি তা বলেননি, কিন্তু এই গুজব রটেছিল। এবং সেখান থেকে ফ্রান্সের সেই ভার্সাই প্রাসাদের সমস্ত কাহিনী বের হয়ে আসে। কিন্তু গুজব থাকবে, কত সময় লেগেছিল হেলাল ভাই? আমি এইটা নিয়ে আলোচনা করলে একটা একাডেমিক আলোচনা হতে পারে। গুজব থাকবেই, সেই গুজবকে আপনাকে ভেঙে আপনাকে সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, সত্যটা বেরিয়ে আসতে হবে। আমরা বলছি শঙ্কাটা কেন এখন? গুজবের জন্য শঙ্কা না। আমি যদি আর একাডেমিক রাজনৈতিক বিশ্লেষণ দিই, আজকে দেখেন নির্বাচনটা করে কিন্তু শুধু আপনার নির্বাচন কমিশন না, বা শুধু সরকার না, শুধু রাজনৈতিক দল না, টোটাল জনগণ, তাই না? কিন্তু আজকে দেখেন নির্বাচনের প্রধান যে শক্তিগুলো আছে, যেমন ব্যুরোক্রেসিটা আজকে কিন্তু আপনার সেই পলাতক মাফিয়াদের স্যাচুরেটেড, এটা অস্বীকার, এটা একটা আলোচনা। তারপরে দেখেন ল এনফোর্সিং এজেন্সিস, সেম কন্ডিশনস। তারপরে দেখেন পতিত মাফিয়ারা রয়ে গেছে এবং প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র। চতুর্থ যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে উই আর দ্য পলিটিক্যাল পার্টিস দোজ হু আর ইনভলভড উইথ দ্য আপনার মাস আফসার্স অফ 2024, এই 24-এর গণঅভ্যুত্থানে আমাদের শক্তিগুলো। আমরা আজকে কী শুরু করেছি? আমরা আজকে এমন বয়ান তৈরি শুরু করেছি, আমি বলবো যে এই ইনএক্সপেরিয়েন্স থেকে। যেমন আমি বলছি যে এখানে আপনার উন্নাসিকতা দেখাচ্ছে না। বিএনপি 4 বার রাষ্ট্র পরিচালনা করেছে, এবং আমি প্রথমেই বলেছি যে বাংলাদেশ ভালো থাকলে বিএনপি ভালো থাকে। কারণ বাংলাদেশের যে কোনো ক্রান্তি লাগবে, আপনি ইতিহাস বিচার করে দেখবেন বিএনপি কিন্তু এগিয়ে এসেছে। সেজন্য বলছি যে দেখেন অন্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে 24-এর গণঅভ্যুত্থানে ছিল, তাদের ইনএক্সপেরিয়েন্স থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে। আমি তাদের দোষারোপ করছি না, ইনএক্সপেরিয়েন্স থেকে কিছু ইনোসেন্স আইডিয়া তারা দিচ্ছে। যেমন বলল যে গণপরিষদ, আপনি বলেন পলিটিক্যাল গ্রামারে একটা নতুন দেশ না হলে একটা নতুন সংবিধান রচনা করার প্রয়োজন হয়। একটা দেশ যখন স্বাধীন হয় তখন তখন হয় গণপরিষদ, তাই না? এখন গণপরিষদের আকার কখনো মানে কম্পোজিশনটা শুধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে থাকে তাও না, এখানে অন্য স্টেক হোল্ডারও যেমন সাংবাদিকদের থাকতে পারে, মিডিয়া থাকতে পারে, অন্য লোকও থাকতে পারে। এইভাবে একটা গণপরিষদ হয়। আমরা তো নতুন সংবিধান রচনা করছি না, অর্থাৎ গণপরিষদ। আবার গণভোট, দেখেন গণভোট আপনার জুলাই সনদে অনেকগুলো ইস্যুস, 84 ইস্যুস, এতগুলো ইস্যুস নিয়ে কিন্তু গণভোট হয় একটা ইস্যু নিয়ে, তাই না? তাদের ইনএক্সপিরিয়েন্স থেকে ইনোসেন্স হিসেবে আইডিয়া দিচ্ছে। সেজন্য এবং এই সমস্ত আইডিয়া দেওয়ার ফলে আবার বলছে কি আমরা নির্বাচনে যাব না, কোনো সময় বলছে নির্বাচন করতে দেব না, কোনো সময় বলছে এই যেমন বলছেন যে জুলাই সনদ। আরে ভাই, সবচেয়ে বড় সনদ হলো আগামী জাতীয় সংসদে যারা বসবে তারা ঠিক করবে যে আগামী বাংলাদেশটা কিভাবে চলবে। তারা যদি আমরা এখন যে সমস্ত স্কলার মতামত দিচ্ছি, ইভেন ঐক্যমত কমিশন থেকেও যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সবগুলোকে আমরা ধারণ করি, সেই কথাগুলোকে জাতীয় পার্লামেন্টে বসে আমরা
যদি না মানি বা জনগণের বিরুদ্ধে কথা বলি, তাহলে আমাদের বিরুদ্ধে তো আবারও আরেকটা সংকট। এই জন্য আমি বলছি, দেখেন আজকে যদি আপনারা এই অবস্থা সৃষ্টি করেন, তাহলে মনে রাখবেন এই যে টিউনিশিয়ার কথা মনে রাখবেন, মিশরের কথা মনে রাখবেন, শ্রীলঙ্কার প্রথম 2 বছরের কথা মনে রাখবেন। উদাহরণ। সুতরাং এইগুলো মনে রেখে কথা বলতে, আমরা দেশের পক্ষে বলছি, আমরা সবাইকে নিয়ে একটা নির্বাচন হেলাল ভাই একটু থামাই আপনাকে। হান্নান মাসুদ, অনেকে ধারণা করছে নির্বাচন না হলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে এনসিপির বা নতুন রাজনৈতিক দল যারা, কারণ আপনি সময় পাবেন দলকে সংগঠিত করার। প্রফেসর ইউনূস যিনি সরকার প্রধান, তিনি বলছেন যে উনি আপনাদের দ্বারা নিযুক্ত, ফলে সেই অর্থ অনেকে ভাবে আপনারা সরকারি দল, যদি আপনারা এখন সরকারের বিরুদ্ধেও কথা বলেন, বিশেষ করে লন্ডনে তারেক রহমান সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের পর থেকে। ফলে আসলেই কি আপনারা একটা নির্বাচন বিরোধী জায়গায় যাচ্ছেন, সংস্কারের জন্য বলেন বা গণপরিষদের জন্য বলেন, যে কারণেই বলেন? ধন্যবাদ। আসলে হচ্ছে আমরা সরকারি দল এই বয়ান প্রতিষ্ঠা করার জন্য অনেক চেষ্টা, কিন্তু পারে না আর কি। আসলে এই সরকারটা কে চালায়, কিভাবে চালায়, এটা মানুষের কাছে স্পষ্ট কেমনে চলে। এখন মানে স্পষ্ট, মানে আসলে কি জানেন কে চালায়? আসলে স্পষ্ট মানে হচ্ছে এটার ভিতরে শক্তি কারা, কারা সরকারকে ইনফ্লুয়েন্স করে, সরকার কাদের কথাই মূলত হচ্ছে সকল সিদ্ধান্তগুলো নেয়, এটা স্পষ্ট। সরকার বলছিল যে ছাত্ররা আমাকে নিযুক্ত করেছে, এটা একটা র্যাটরিক। এটা এমন না যে ছাত্ররা যাই বলছে যে সকল ছাত্ররা যাই যে আপনি বসেন স্যারে। বিষয়টা এমন যে হচ্ছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছাত্ররা দিয়েছে, ছাত্রদের পরামর্শে, ছাত্রদের আহ্বানে উনি এখানে এসেছেন, যারা নেতৃত্ব দিয়েছে সেইখানে নেতৃত্বের পাশে। সেই ক্ষেত্রে বিএনপির সাথেও আলোচনা হয়েছে, জামাতের সাথে আলোচনা, সবাই মিলে একমত হয়েছে যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকছে। সবাই বলছে যে হচ্ছে উনি সবার সাথেও কথা বলছেন যে আমি আসবো কিনা, আপনারা সবাই সাপোর্ট দিবেন কিনা। তো এটা র্যাটরিক আকারে উনি বলছিলেন যে ছাত্ররা বসিয়েছে। ছাত্ররা বলতে এই যদি ছাত্ররা বলে অভ্যুত্থান কিন্তু ছাত্রদের নেতৃত্ব হয়েছে, তাহলে ছাত্রদের অভ্যুত্থান বললে তাহলে কি বিএনপি বাদ যাচ্ছে, জামাত বাদ যাচ্ছে? না, বিষয়টা এরকমই। আর ভাই অনেকগুলাই কথা বললেন যে হচ্ছে আমরা ইনোসেন্স অনেক, কিন্তু নির্বাচন না হলে সবচেয়ে লাভ কার বেশি? নির্বাচন না হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচন হতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে, আনার প্রসেসটা দরকার। আপনি আগের সিস্টেমে থেকে যে সিস্টেম বারবার, একবার বাকশাল দিয়েছে, একবার স্বৈরাচার দিয়েছে, একবার সেনা শাসন দিয়েছে, আবার হচ্ছে বারবার মানুষকে সংঘাতে জড়িয়েছে, যে সিস্টেমটা, এই সিস্টেম পরিবর্তন না করে আপনি আবারও একই ধরনের ইলেকশনে যাই একই রকম হবে। 90-এর সময় এরকম কত রিটেন কপি হয়েছে যে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নিজেই অর্থনৈতিক সংস্কার কমিটির প্রধান ছিলেন 90-এর, তার একটা অংশ বাস্তবায়ন হয়েছে, কি হয়েছে? মানুষ জবাব দিয়ে, মানুষ 5 বছর পর আরেকটা দলকে আনবে, সে কি করবে? সে একই ধরনের চালাবে, সে তার দলের সুবিধা দেখবে। ঠিক একই রকম আজকে যদি হচ্ছে বিএনপি মোটামুটি মানে নিশ্চিত যে তারা ক্ষমতায় যাচ্ছে, বিএনপি মনে করে, যার কারণে বিষয়টা হচ্ছে বিএনপির এখন এগুলা থোড়াই কেয়ার, এগুলো না মানলেও চলবে। কিন্তু যদি হচ্ছে বিএনপি যদি হচ্ছে এরকম ওভার কনফিডেন্ট না হইতো, তাহলে বিএনপি ঠিকই আমরা যে কথাগুলো বলতেছি এগুলো ঠিকই বলতো। এই যে আজকে এত গুঞ্জন, এত কিছু যে জরুরি অবস্থা আসতেছে, এই সরকার চলে যাচ্ছে, আরেক সরকার আসতেছে, এরকম এত গুঞ্জন, এত অস্থিরতা, আমরা যখন রাষ্ট্রপতিকে সরাইতে বলছি, আওয়ামী এই দলীয় রাষ্ট্রপতি, তাকে সরাইলে সেই দিনই এটার সমাধান হয়ে যেত, আর আজকে এই জরুরি অবস্থা এগুলার আলাপ আসতো না। কারণ আপনি প্রত্যেকটা জায়গায় আওয়ামী লোকদেরকে বসাইয়া রেখে আপনি বলতেছেন না দেশ ভালো চলতে হবে। কিন্তু আপনারা আন্তরিকভাবে চাইলে তো বিএনপি না চাইলেও সেটা সম্ভব। যেমন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা নিয়ে আমরা বিএনপি সরাসরি যে স্ট্যান্ড নিয়েছে সেদিন এটার বিরুদ্ধে, যার কারণে হয় নাই। সেদিন যদি রাষ্ট্রপতি এবং গণভোট এবং গণপরিষদ সবসময় যে নতুন দেশ হইলে নতুন সংবিধান হয় এমনটা না। বিশ্বের এমন অহরহ উদাহরণ হয়েছে যে হচ্ছে একাধিকবার সংবিধানকে পুনরায় লেখা হয়েছে। ফ্রান্স হয়েছে, দক্ষিণ কোরিয়াতে হয়েছে, ইয়াতে হয়েছে। বাংলাদেশের এটা বাংলাদেশের এটাকে বাংলাদেশের এখানে বিএনপির নেতৃবৃন্দ একেবারে 5 তারিখের পর থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত যতজন বিদেশ থেকে আসছে কিংবা হচ্ছে জেল থেকে বাইর হয়েছে, প্রত্যেকে এটাকে বিপ্লব বলছে, কেউ এটাকে গণঅভ্যুত্থান বলে নাই। তারপর থেকে একটা স্থায়ী কমিটির বৈঠকের পর থেকে এটা গণঅভ্যুত্থান হয়েছে। হান্নান মাসুদ, আপনার সঙ্গে একটু ক্যাম্পাস পরিস্থিতি নিয়ে আলোচনা করতে চাই। আমি এখানে আরেকটু ইনপুট দিতে চাচ্ছি, 30 সেকেন্ডে শেষ করেন। আচ্ছা, আরেকটু ইনপুট দিতে চাচ্ছি হচ্ছে এই যে এই পরিবেশ তৈরি করা হচ্ছে মূলত আরেকবার 90-এর মতো জাতিকে প্রতারণা করার দিকে আগানো হচ্ছে। এবং এত রক্ত দেওয়ার পরে আপনি একটা নতুন সংবিধান আসলে আপনার সমস্যা কোন জায়গায় আমি তো জানি না, মানে সমস্যাটা কোন জায়গায়। আপনি আগের মানে হচ্ছে যেই কিছু পরিবর্তনের জন্য আমি ঐক্যমত হয়েছেন আপনি সেটা পুনরায় লেখেন, বাকিগুলো সব ঠিক থাকুক না, আপনারাই করেন, আপনারাই তো গণপরিষদ ভোট হইলো আপনারা আগে যাবেন, আমরা তো না করতেছি না।
বাট কথাটা হচ্ছে আওয়ামী বয়ান, এই সংবিধান থাকা মানে হচ্ছে আওয়ামী বয়ান থাকা, আওয়ামী বয়ান যেভাবে বারবার লিখিত করেছে, ভারতীয় বয়ান থাকা, এবং এই যে আগের স্ট্রাকচার পুরোটা রেখে দেওয়ার কারণে, রাষ্ট্রপতি থেকে সেনাপ্রধান থেকে শুরু করে যে স্ট্রাকচার রেখে দেওয়ার কারণে নূর ভাইয়ের উপর যে আক্রমণটা হয়েছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাসরি জিজ্ঞাসা করছি যে স্যার এই ব্যাপারে রাষ্ট্র জানে কিনা, যাচ্ছে ওনার এই আক্রমণের ক্ষেত্রে সম্মতি ছিল কিনা, কি বলেছে? তো ওনারা তো জানেন না, কিন্তু হয়েছে। দেখেন একটা বিষয় আপনারা ডিরেক্টলি লক্ষ্য করেন, রাষ্ট্র এটা তীব্র নিন্দা জানাচ্ছে, রাষ্ট্র বলতেছে যে হচ্ছে এটা বিচার হওয়া দরকার, রাষ্ট্র বলতেছে যে হচ্ছে এটা অন্যায় হয়েছে, কিন্তু আর্মি বলতেছে রাষ্ট্রের একটা অংশ, আর্মি বলতেছে এটা ঠিক হয়েছে, এটা মবের বিরুদ্ধে হয়েছে। ঠিক হয়েছে হয়তো বলে নাই, না ও তো এটাই বলছে যে মবের বিরুদ্ধে, মবকে আক্রমণ করেছে, নূরকে আসলে মব করতে গিয়েছে। দর্শক এখন একটু পড়া, রাষ্ট্র যেখানে ক্ষমা চাচ্ছে সেখানে ক্ষমা চাওয়া উচিত ছিল। দর্শক আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আমরা এ পর্যায়ে ছাত্র সংসদ এবং বিভিন্ন ক্যাম্পাসে অস্থিরতা, ডাকসু নিয়ে আজকে সারাদিনের নাটক আপনি দেখেছেন। আদালত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকালকের ঘটনা জানেন, বাংলাদেশ কি সেখানে ময়মনসিংহের অবস্থা জানেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল একটি দাবিতে কোষাধ্যক্ষের কক্ষ গতকাল ভাঙচুর করেছে, সেটা আজকে আন্দোলন চলছে। ক্যাম্পাসগুলো যখন আবারও অস্থির হয় তখন সেটা জাতীয় রাজনীতিতে খুব ভালো লক্ষণ দেখা যায় না, অতীত অভিজ্ঞতা। এবারও কি সেরকম কিছু হচ্ছে মাসুদ? সেটা তো অবশ্যই। আমি সেই অক্টোবর থেকে যখন ক্যাম্পাসগুলোতে অস্থিরতা শুরু হয়েছে, বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক এক ক্যাম্পাস আরেক ক্যাম্পাসের সাথে মারামারিগুলা, এবং হচ্ছে ঢাকার ক্ষেত্রে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বনাম 7 কলেজে এক ধরনের মানে সম্পর্কের শীতলতা তৈরি হয়েছিল, এক ধরনের বাড়াবাড়ি তৈরি হয়েছিল, তখন থেকে আমি বলছি আসলে এই যে জুলাই কেন্দ্রিক যে একতা তৈরি হয়েছে সেটা বিনষ্ট করতে পারলে সব সুযোগ তারা নিতে পারবে। কারা? যারা এই বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আপনার যে কোনো ক্ষেত্রে, যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে, যখন তাদের উপর হামলা হয়েছে, কারা নামছে? সে এলাকার মানুষজন নামছে, নেমে তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাদেরকে পানি দিয়েছে, খাইতে দিয়েছে, একসাথে আন্দোলন করছে, নিজেরা জীবন বিলাই দিছে। কিন্তু এখন তারা মুখোমুখি একজন একজনকে কুপাচ্ছে। দেখছেন হচ্ছে কাজী নজরুল আর হচ্ছে কি মোল্লা কলেজ জানো, মাহবুর রহমান মোল্লা কলেজ, দুইজনে এগুলাই মূলত হচ্ছে যাত্রাবাড়িতে সবচেয়ে শক্ত অবস্থান রাখছিল। তাদের নিজেরা কুপাকুপি মেইনলি হচ্ছে আপনার মুখোমুখি করে দেওয়া, যেটা আগামী 3-4 বছরের জন্য। আমার একটা কথা, আমি যখন 2020 সালের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে প্রমাণ হলে উঠি, তখন হচ্ছে এই প্রমাণ হলে আমাদেরকে প্রথমে বলা হয়তো যে গত বছর, মানে হচ্ছে তার আগের বছর আমরা ভর্তি হওয়ার আগে ঢাকা কলেজ এসে প্রমাণ হল ভেঙে গেছে, সুতরাং ঢাকা কলেজের এরা হচ্ছে এদের সাথে মুখোমুখি হওয়া যাবে না, এদের সাথে মারামারি রাখতে পারে, এক ধরনের ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে। ঢাকা কলেজ দেখলে আমরা ওইদিকে যেতাম না, মানে ফার্স্ট ইয়ারে থাকতে এই পরিবেশ। ঠিক এই ঝামেলাগুলো একবার হলে 3-4 বছর ধরে এটা চলতে থাকে, মেন্টাল একটা। এই অবস্থায় ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে ডাকসু সহ, এটা হওয়া দরকার। আমি মনে করি হচ্ছে ছাত্র সংসদ, কোনো সংশয় আছে আপনার? নাও হতে পারে এরকম, আমি সংশয় রাখি না। আমি মনে করি এটা আদায় করে নিতে হবে, এটা আমার আপনার সকল রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা আছে প্রত্যেকের দায়িত্ব। ছাত্র সংসদ যদি এইবার চালু করতে না পারেন আবার জাদুঘরে চলে যাবে, এবং এটা করতে পারলে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী হবে। ছাত্র সংসদ থাকলে আপনি চাইলে আর ফ্যাসিলিটি কায়েম করতে পারবেন না, স্বৈরাচার করতে পারবেন না, এটা বাস্তব। হেলাল ভাই, ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ছাত্র দলের অবস্থান খুব জোরালো না, হয়তো তারা ছাত্র সংসদের কোথাও বিরোধিতা করে নাই, এবং মূল দল অর্থাৎ আপনার দল যেটি বিএনপি বরাবরই জাতীয় সংসদ নির্বাচনে যতটা সোচ্চার, ছাত্র সংসদগুলো নিয়ে আপনারা ততটা সোচ্চার ছিলেন না। এইটার পিছনে বিএনপিকে আসলে কিছু কিছু ছাত্র সংসদ নির্বাচন না হোক এটাও চাই না, এটা আপনার একটা অর্ধেক কথা বললেন যে আমরা বিএনপি প্রথমে আমি বলছি যে বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে নির্বাচনটা, জাতীয় নির্বাচনটাকে আমরা প্রায়োরিটি দিয়েছিলাম, যে তার সর্বোচ্চ প্রিভিয়াসে যেহেতু স্থানীয় সরকার অন্য অনেক ন্যারেটিভ তোলা হয়েছিল, তখন ছাত্র সংসদ নির্বাচনের ন্যারেটিভ তোলা হয়েছিল, তখন আমরা অনেক আর্গুমেন্ট তুলেছিলাম। কিন্তু দিন যত ঘনিয়ে যাচ্ছে পলিটিক্যাল পার্সপেক্টিভে আমরা দেখলাম যে ছাত্র সংসদ নির্বাচনটা হওয়া প্রয়োজন, এবং আমার ছাত্র সংসদ নির্বাচনকে স্বাগত জানিয়ে আমরা নির্বাচনে অংশগ্রহণ করলাম, এবং সব রাকসু বাকসু চাকসু ততগুলো ছাত্র সংসদ নির্বাচন। কিন্তু দেখেন বিস্ময়কর ব্যাপার হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু একটা মতলববাজি চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আমার দৃঢ় আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি ছাত্রদল বা বিএনপির প্ল্যাটফর্ম থেকে বলছি না, আমি এই কয়দিন বিশ্ববিদ্যালয়
এই নির্বাচন অবজার্ভ করে দেখলাম যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা বিশেষ রাজনৈতিক ছাত্র সংগঠনের উপর একটা নজর রয়েছে এবং বিশেষ একটা পদের উপরও তাদের নজর রয়েছে। ইতিবাচক নজর না না, নেতিবাচক তাকে নজর? বানাতে হবে। এই যে বানাতে হবে, এই জিনিসটা খুবই খারাপ। যেমন আমি বলি, যেমন দেখেন যে বিশ্ববিদ্যালয় একটা নিয়ম করেছে যে যারা পতিত ফ্যাসিবাদ ছাত্রলীগ অন্যায় অত্যাচার করেছে এবং নামধারী পদে আছে বিভিন্ন ছাত্রলীগের, তারা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকম একটা নিয়ম কিন্তু ডাকসু করেছে। আর কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এটা আমি জানি না, যেহেতু নিয়ম করেছে। এই নিয়ম করার ফলে একটা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট না ভিপি বা জিএস, সে নাকি ওই সংগঠনের সাথে সেটা নিয়ে রিড করলো, সেটা নিয়ে বামপন্থী ছাত্র সংগঠন রিড করলো। জি, এই ঘটনা আমরা জানি সারাদিন। হাইকোর্ট সাথে সাথে ওইটা রিডটা অ্যাকসেপ্ট করে নিল, আবার চেম্বার 1 ঘন্টার মধ্যে সেটা করলো। এই নাটকটা কেন করা হলো? তার মানে এমন ফাঁকফোকর রাখা হয়েছে এই ডাকসু নির্বাচনকে বন্ধ করবার জন্য প্রশাসনকে এই দায় কিন্তু নিতে হবে। তারপরে দেখেন যে এই নির্বাচনে আরেকটু বলি, এই নির্বাচনে দেখেন বিশ্ববিদ্যালয় 7 দিন বন্ধ দিল কি জন্য? এইটা তো দেখলাম যে ভোট কাস্ট কম হবে, ভোট কাস্ট কম হলে নিশ্চয়ই একটি ছাত্র সংগঠনের লাভ হবে, বুঝছেন? কারণ আপনার হলের ছেলেদের এবং বাইরের ছেলেরা ভোট দিতে পারে। আর একটা কাজ করেছে যে সমস্ত ডিউজ অর্থাৎ ইউনিভার্সিটিতে পাওনা, এইটা আমরা সাধারণত পরীক্ষার আগে পরিশোধ করি, কিন্তু ডাকসুতে আপনার যদি ভোটার তালিকায় নাম ওঠে তাহলে সে ভোট দিতে হবে। এই যে জিনিসগুলো করছে, আজকে যদি ডাকসু কোনো কারণে অনিশ্চয়তা হয়ে যায় তাহলে কিন্তু প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। মাসুদ ভাই, আপনার পূর্বাভাস কি? হঠাৎ করে আমাদের বড় বিশ্ববিদ্যালয়গুলো এরকম অস্থির হচ্ছে কেন, এবং এটা ছাত্র সংসদ নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব কি ফেলতে পারে? না, আমার মনে হয় কিন্তু নির্বাচন হবে, কিন্তু যে জিনিসটা হচ্ছে কতগুলি বিষয় আমার ভালো লাগছে না। এই কারণে দেখেন, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি অনেকগুলি ডাকসু নির্বাচনে অংশ নিয়েছি, কিন্তু তো সেখানে আমরা দেখেছি, কখনো দেখি নাই যে ডাকসু নির্বাচনকে নির্বিঘ্ন করার জন্য পুলিশ মোতায়েন করতে হয়। এইবার পুলিশ মোতায়েন করতে হচ্ছে, সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হচ্ছে। আমার কাছে অবিশ্বাস্য লাগছে। এটা কি যুদ্ধক্ষেত্র ডেকে রে ভাই? আবার বন্ধ দিতে হবে? আমরা কখনো বন্ধ পাই নাই, এবং এটা নিয়ে কারো কোনো চাহিদাও ছিল না, দাবিও ছিল না। তো এবার কেন বন্ধ দিতে হবে? এটা কি এমন কিছু যে বন্ধ দিতে হবে? তো এই বিষয়গুলো আমার আসলে পছন্দ হচ্ছে না। যে কথাটা হেলাল ভাই বলেন, সেখানে কিছুটা একমত যে বিশেষ কাউকে সুবিধা করে দেওয়ার জন্য করা হচ্ছে কিনা আমি জানি না। আরেকটা কথা আমি বলি, এটা বলে শেষ করি, ছোট কথা। চট্টগ্রাম এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, দেখুন দুইটা ঘটনাই কাদের সঙ্গে ঘটলো? গ্রামবাসীর সঙ্গে। কেন? তাহলে গ্রামবাসী মানে কি? জনতা, পাবলিক, তারা। তো জনতাদের সঙ্গে ছাত্রদের বিরোধ হচ্ছে কেন? বিরোধ বহুদিন ধরে হয়। রাজশাহীতে, জাহাঙ্গীরনগরে, পাশেই গ্রাম, অনেক ঝামেলা হয়, কিন্তু এই যে মারদাঙ্গা চেহারা, এটা কিন্তু আমরা দেখি নাই। 30-35 ঘন্টা ধরে মারামারি। এই মারদাঙ্গা চেহারাটা কেন? আসলে জিনিসটা হলো কি জানেন, ছাত্রদের উপর মানুষের অনেক প্রত্যাশা ছিল, কোনো একটা কারণে সেই প্রত্যাশাটা নষ্ট হয়ে গেছে, এবং সেটা জনতা এখন ছাত্রদেরকে আর বিশ্বাস করছে না। এটা কিন্তু ভয়াবহ ব্যাপার। জি, এবং খুব দুঃখজনক ব্যাপার বটে। ধন্যবাদ মাসুদ কামাল, ধন্যবাদ আজিল বাড়ি হেলাল এবং আব্দুল হান্নান মাসুদ আমাদের সঙ্গে থাকার জন্য। দর্শক, আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।